গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব স্পেশাল এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন নিয়ে। এখানে 100 এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, যেখানে এই 100টি এমসিকিউ যদি সলভ করো, যে কোনো ধরনের পরীক্ষায় তুমি এর সাহায্যে সলভ করতে পারবে। জিওটেকটনিক সম্পর্কিত যে কোনো প্রশ্ন, সেটা নেট, সেট, পিএসসি, এসএসসি, সিএসসি, যে কোনো, তারপর এই সেন্ট্রাল যে টেটগুলো হয় কিংবা পিজির যে সিইউটি হয়, সব পরীক্ষায় তুমি জিওটেকটনিকের প্রশ্ন এখান থেকে সলভ করলে আশা করি তুমি অনেকটি পেয়ে যাবে, এবং না পেলেও যদি অন্য প্রশ্ন থাকে তুমি সলভ করতে পারবে, কিছু না কিছু তথ্য এখান থেকে তুমি পাবে। তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি, নিচের কোনটি অন্তঃকেন্দ্রমণ্ডলের সঙ্গে সম্পর্কিত নয়? প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রথমে বলেছে যে সম্পর্কিত নয় শব্দটি এখানে জুড়ে দেওয়া আছে, নয়। তাহলে কোনটি সম্পর্কিত নয়? 1 নম্বর, শিলার ঘনত্ব খুব দ্রুত বৃদ্ধি পায়। তো ভূত্বকে তো শিলার ঘনত্ব বৃদ্ধি পাবেই, স্বাভাবিক। আমার এই হচ্ছে ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। তা আমাকে বলছে অন্তঃকেন্দ্রমণ্ডল, মানে এই ভেতরের এই অংশটা। তো ঘনত্ব বৃদ্ধি পাবে, স্বাভাবিক। তাপমাত্রাও বৃদ্ধি পাবে, স্বাভাবিক। পি তরঙ্গের গতিবেগও বৃদ্ধি পাবে। তাহলে শুধুমাত্র এই এইটা হচ্ছে সম্পর্কিত হচ্ছে না, যে এই অঞ্চলে ঘনত্ব কম। ঘনত্ব কম নয় তো, এখানে ঘনত্ব সবচেয়ে বেশি। পৃথিবীর অভ্যন্তরের ঘনত্ব, মানে অন্তঃকেন্দ্রের ঘনত্ব সবচেয়ে বেশি। এখানে 2.9 থেকে স্টার্ট হবে, একদম 11.5 গিয়ে পৌঁছাবে। এখানে নিকেল থাকে, সবচেয়ে ভারী মৌলগুলো এখানে থাকে। সুতরাং ভূত্বকের কেন্দ্রমণ্ডল অধিক ঘনত্ব যুক্ত। ওকে, তাহলে এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। প্রশ্ন ভালো করে পড়তে হবে। এখানে বলা হয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ারকে এলভিএল কেন বলা হয়? এলভিএল, লো ভেলোসিটি জোন। এলভিএল স্তর, লো ভেলোসিটি তার মানে তরঙ্গ যেখানে গতিবেগ কমে যাচ্ছে, সেটা হচ্ছে লো ভেলোসিটি জোন। তাহলে কি বলছে? এই অঞ্চলটি সান্দ্র প্রকৃতির। ঠিক আছে, এই অঞ্চলটি সান্দ্র প্রকৃতির, অ্যাস্ট্রোস্ফিয়ার সান্দ্র প্রকৃতির, কিন্তু তার জন্য তাকে এলভিএল জোন বলা হয় না। এখানে পি তরঙ্গের গতিবেগ হ্রাস পায়। এটা দেখো, ভেলোসিটির সঙ্গে সম্পর্কিত। পি তরঙ্গের গতিবেগ হ্রাস পায় বলেই এই স্তরের নাম হয়েছে এলভিএল জোন, লো ভেলোসিটি জোন। ওকে, আর পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায়, এটাও হবে না। লিথোস্ফিয়ারের নিচে অবস্থান করে। এখানে ক, খ, গ, ঘ 4টি উত্তর সঠিক, অ্যাস্ট্রোস্ফিয়ারের সঙ্গে সম্পর্কিত। কিন্তু প্রশ্ন এসেছে অ্যাস্ট্রোস্ফিয়ারকে কেন এলভিজেড বলা হয়, লো ভেলোসিটি জোন কেন বলা হয়? কারণ এখানে পি তরঙ্গের গতিবেগ হ্রাস পায়, তাই একে এলভিজেড বা লো ভেলোসিটি জোন বলা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 3। নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি, নিচের কোনটি ভূপৃষ্ঠের সঙ্গে সম্পর্কিত? ভূপৃষ্ঠের সাথে সম্পর্কিত। শিলার ঘনত্ব খুব দ্রুত বৃদ্ধি পায়, তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়, পি তরঙ্গের গতিবেগ দ্রুত বৃদ্ধি পায়। কোনটি সঠিক নয়? দেখো, আগের মতোই অপশন, প্রশ্ন আলাদা। নিচের কোনটি ভূপৃষ্ঠের সঙ্গে সম্পর্কিত, মানে সবার উপরে, সবার উপরের স্তরের সঙ্গে সম্পর্কিত। শিলার ঘনত্ব খুব দ্রুত বৃদ্ধি পায় না, খুব দ্রুত তো বৃদ্ধি পায় না। শিলার ঘনত্ব এখানে 2.9 থেকে সামথিং। তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায় না, ধীরে ধীরে বৃদ্ধি পায়। পি তরঙ্গের গতিবেগও এখানে খুব দ্রুত বৃদ্ধি পায় না। তাহলে এই তিনটে হবে না, আনসার হবে কোনোটি সঠিক নয়। ওকে, তাহলে এইভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমাকে প্রশ্ন ভালো করে পড়তে হবে। ওকে, এবার আছে রোডিনিয়া। কি রোডিনিয়া? রোডিনিয়া, ভালভারা, প্যানজিয়া, এগুলো সব হচ্ছে প্যানজিয়ার অংশ। প্যানজিয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মহাদেশে বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন নাম দিয়েছে প্যানজিয়াকে। প্যানজিয়া কথার অর্থ আমার মহাসাগরের মধ্যে মহাদেশগুলো যখন একত্রিত ছিল তাকে বলা হয় প্যানজিয়া। আর এই জলাভূমিকে বলা হয় প্যানথালাসা। তাহলে এই প্যানজিয়াকে রোডিনিয়া নামকরণ করা হয়েছে। পরবর্তীকালে যখন ভাঙনগুলো হয়েছে, বিভিন্ন সময় ভাঙন হয়েছে, আবার জোড়া লেগেছে, সেই সময়কাল এর অনুযায়ী বিভিন্নভাবে এই নামটা হয়েছে। তাহলে কি হবে? এখানে বিচ্ছিন্ন প্রাচীন ভূখণ্ড হবে না, নবীন ভূখণ্ড তো হবেই না, প্রাচীন বিশালাকার জলাভূমি হবে না, জলাভূমিকে প্যানথালাসা বলে। পুরাকালে মহাদেশের
একত্রিত অংশ বিশেষ, এটা হবে অ্যান্সার, একত্রিত অংশ বিশেষ, রোডিনিয়া। ওকে, নেক্সট চলে যাচ্ছি। ভূপৃষ্ঠের নম্বর, এর আগেরটা। ভূপৃষ্ঠের উপরের স্তরে সর্বাধিক ও সর্বনিম্ন মৌল কোন দুটি? সবচেয়ে বেশি পাওয়া যায় ভূপৃষ্ঠের মানে বুঝতে হবে, পড়াটা কোশ্চেনটা বুঝতে হবে, ভূ অভ্যন্তরে নয় কিন্তু, ভূপৃষ্ঠে মানে উপরে এই অংশে সবচেয়ে কোন মৌল বেশি পাওয়া যায়? তো সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন আর হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, ভূপৃষ্ঠে অক্সিজেন ম্যাগনেসিয়াম বেশি পাওয়া যায়। তাহলে তোমাদের জানতে হবে ভূপৃষ্ঠে কী কী মৌল পাওয়া যায়, ভূ অভ্যন্তরে কী কী মৌল পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ভালভারা, একটু আগেই বললাম ভালভারা, রোডিনিয়া, প্যানজিয়া, আল্টারা, এরকম অনেকগুলো আছে। তো এটা হচ্ছে পুরাকালে মহাদেশে একত্রিত অংশ বিশেষ হচ্ছে ভালভারা। ওকে, নেক্সট, পৃথিবীর ভূত্বকের গভীরতা হলো নিচের কোনটি? এটা নিয়ে একটা বড় কনফিউশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দেওয়া আছে। আমাদের যে ভূত্বক আছে, এই ভূত্বকের গভীরতা কত? এটা হচ্ছে সায়াল বা শিয়াল বলে, নিচের এটাকে বলা হয় সাইমা। তো এটার গভীরতা কত? একদম নিচ পর্যন্ত গভীরতা কত? এটা 2016 এসেছিল এবং এই অপশনগুলোই ছিল, 5 থেকে 35, 10 থেকে 60, 15 থেকে 40, 12 থেকে 38। তো এখানে মহা সমস্যা যে কোন আনসারটা দেওয়া হবে। যেগুলো হবে না সেটা নিয়ে আগে আলোচনা করছি। 12 থেকে 38, 12 থেকে স্টার্ট তো হবে না, 38 হচ্ছে না। 15 থেকেও স্টার্ট হয়েছে, 15 থেকে হচ্ছে না, সমুদ্রপৃষ্ঠ নিচ থেকে ধরেছে, হবে না। 10 বেশি হয়ে গেছে, 10 থেকে 60 হচ্ছে না। এখানে একটা গড় গভীরতা 5 থেকে 35, এরই অপশনটাকেই নেওয়া হয়েছে যে ভূপৃষ্ঠ কোথাও নিচু কোথাও উঁচু, সেই হিসেবে 5 থেকে 35 কিমির মধ্যে বিরাজ করে, কোথাও সমুদ্রেও মানে বেরিয়ে এসছে অংশ, তো এখান থেকে গভীরতা কত ধরেছে এইভাবে হিসাব করেছে। তো সেই হিসেবে এই আনসারটি নেওয়া হয়েছে, 5 থেকে 35 কিমি গভীরতা। কিছু বইয়ে 50 কিলোমিটারও গড় গভীরতা দেওয়া আছে গড় গভীরতা হিসেবে, কিন্তু এখানে কত থেকে কত সেই অপশনটা ধরেছে, কত থেকে কতর মধ্যে বিরাজ করে। ওকে, এবার পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট, নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্রে সবার আগে পৌঁছায়? ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র সবাই জানো, যদি এটা ভূপৃষ্ঠের উপরে হয় এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, এখান থেকে এই যে উপকেন্দ্র এপিসেন্টার, এটা হচ্ছে সেন্টার। এই এপিসেন্টারে পৌঁছাতে সবার আগে কোন তরঙ্গ এসে পৌঁছাবে? SPRL, 4টে তরঙ্গ আছে, সেকেন্ডারি ওয়েভ, প্রাইমারি ওয়েভ, র্যালে ওয়েভ, লাভ ওয়েভ। সবার উপকেন্দ্র সবার আগে পৌঁছায় কোনটি? সবার আগে পৌঁছায় পি তরঙ্গ। তরঙ্গ সংজ্ঞাতে তোমাকে জানতে হবে কোনটি সবার আগে পৌঁছাচ্ছে। পি তরঙ্গের গতিবেগ বেশি, খুব দ্রুত পি তরঙ্গ সবার আগে এসে পৌঁছাবে উপকেন্দ্রে। ওকে, নেক্সট প্রশ্ন, 2900 কিমি গভীরতায় পৃথিবীর অবস্থা কি প্রকৃতির? তাহলে তোমাকে গভীরতা সম্বন্ধে জানতে হবে যে ভূত্বক 35, কিছু কিছু বই 50 কিমি পর্যন্ত বলা আছে। তারপর গুরুমণ্ডল 2900 কিমি। তাহলে কি অবস্থায় আছে এই জায়গায়? এখানে হচ্ছে কঠিন, তারপর সান্দ্র, তারপর তরল, তারপর ধীরে ধীরে সান্দ্র একটু প্রকৃতি, তারপর আবার কঠিন। তরল এই জায়গায় ভেতরে সবচেয়ে আবার কঠিন হয়ে যায়, অত্যাধিক চাপে ভূ অভ্যন্তরের ভেতরের অংশ আবার কঠিন হয়ে যায়। তাহলে 2900 গভীরতায় কি হচ্ছে? তরল। তাহলে তোমার আনসার হবে তরল। ওকে, নেক্সট প্রশ্ন, ল্যামিনা সৃষ্টির কারণ কি? ল্যামিনা, এই যে পলির উপরে যে স্তরগুলো থাকে এগুলোকে ল্যামিনা বলে।
এই স্তরগুলোকে ল্যামিনা বলে। তাহলে পলির উপস্থিতি, হর্নব্লেন্ডের উপস্থিতি, পাতলা স্তরের উপস্থিতি হবে। ঠিক আছে। আচ্ছা, ল্যামিনেশন, ফোলিয়েশন, একটা আছে ফোলিয়েশন, এই যে পারলিক রূপান্তরিত শিলা এরকম মোটা মোটা ব্যান্ড পাওয়া যায়, এই প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ফোলিয়েশন, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলে পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক? পৃথিবীর যে ভূপৃষ্ঠ থেকে শুরু করে ভূ অভ্যন্তরে কোন অঞ্চলে পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক? মানে এই ওপরে হচ্ছে সায়াল, তারপর সাইমা, তারপরে বলছে অ্যাস্থনোস্ফিয়ার, এখানে মোটামুটি 150 থেকে 200 কিলোমিটার গভীরে অ্যাস্থনোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার। তাহলে পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক কোথায় আছে? মেসোস্ফিয়ারে পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, ভূপৃষ্ঠে কোন শিলা দ্রুত পূর্ণ শিলায় রূপান্তরিত হয়? দ্রুত পূর্ণ শিলা মানে একদম শিলাটা খুব দ্রুত পূর্ণ শিলা হবে। পূর্ণ শিলা তখনই হবে যখন ভূ অভ্যন্তরের যে ম্যাগমা আছে, ম্যাগমাগুলো দ্রুত বাইরে বেরিয়ে এসে বায়ুর সংস্পর্শে খুব দ্রুত শীতল হবে। তাহলে এটা কি হবে? ব্যাসল্ট, অবসিডিয়ান টাইপের যেগুলো ভূপৃষ্ঠের বাইরে নিঃসারী শিলা যেগুলো, সেগুলো খুব দ্রুত পূর্ণ শিলায় রূপান্তরিত হবে। তাহলে এখানে হবে ব্যাসল্ট। ওকে, নেক্সট প্রশ্ন। ডিজিটাল বোর্ডে একটু সমস্যা করছে। নিচের কোন শিলা আম্লিক প্রকৃতির? অ্যাসিডিক, অ্যাসিডিক, বেসিক। কোন শিলা অ্যাসিডিক, কোন শিলা বেসিক? তো ক্ষারকীয় শিলা যেগুলো নিঃসারী প্রকৃতির সেটা ক্ষারকীয়, আর মাটির ভেতরে রয়েছে সেগুলো হচ্ছে বেসিক, এই আম্লিক, যেমন গ্রানাইট, আম্লিক শিলা। ব্যাসল্ট তাহলে হচ্ছে ক্ষারকীয়, অবসিডিয়ানও ক্ষারকীয়। কাদা পাথর সম্পর্কে এখনো পর্যন্ত সেটা ক্ষারকীয় না কোনো গ্রুপের মধ্যে এখনো পড়ছে না কাদা পাথর, সুতরাং এটা নিয়ে ভাবার বিষয় নেই। তাহলে গ্রানাইট হবে আনসার, অ্যাসিডিক। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। তাহলে শিলার শ্রেণী বিভাগ তোমাদের খেয়াল রাখতে হবে। নিচের কোনটি আদি শিলা? প্রাইমারি রক। আদি শিলা মানে যে শিলার থেকে অন্য কোনো শিলা তৈরি হয়েছে সেগুলোকে আদি শিলা বলে, বা আগ্নেয় শিলাকে আদি শিলা বলে, বা মাদার রকও বলে, কারণ আগ্নেয় শিলা থেকেই অন্যান্য শিলা তৈরি হয়েছে। তাহলে আগ্নেয় শিলা কোনগুলো আছে নিচের? এটা গ্রানাইট আগ্নেয় শিলা। নিচের কোনটি আদি শিলা? তাই গ্রানাইটই হবে আনসার এখানে। বেলে পাথর তো আদি শিলা নয়। কিছু ক্ষেত্রে অবসিডিয়ান ও আগ্নেয় শিলা, কিন্তু এইখানে গ্রানাইটটাই সবচেয়ে উত্তম উত্তর, সবচেয়ে ভালো উত্তর অপশন হিসেবে ভাবা যেতে পারে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। জীবন্ত আগ্নেয়গিরি থেকে কোন শিলা সৃষ্টি হয়? জীবন্ত আগ্নেয়গিরি থেকে কোন শিলা সৃষ্টি হবে? জীবন্ত আগ্নেয়গিরি মানে তোমার আগ্নেয়গিরি সবসময় লাভা বেরিয়ে আসছে, এরকম থেকে ম্যাগমা এখান থেকে লাভা বেরিয়ে এসে শিলা তৈরি করছে। কোনটি হবে? জীবন্ত আগ্নেয় শিলা। দেখো, আগ্নেয়গিরি থেকে গ্রানাইট নিচে জমে গ্রানাইট হবে, ভূপৃষ্ঠের নিচে গ্রানাইট হবে, বাইরে বেরিয়ে এসে কি হবে? ব্যাসল্ট হবে। অনেক দিন সময় লাগবে ব্যাসল্ট, কারণ এটা ঠান্ডা হবে, ঠান্ডা হতে সময় লাগবে, ধীরে ধীরে একটু সময় নিয়ে করবে। ডায়োরাইটও হবে,
নিচে জমা হয়ে হবে, কিন্তু টুফ একদম মুখে তৈরি হয়, জাস্ট ঠান্ডা হয়ে যাবে, দুধের স্বর যেরকম পড়ে সেরকম একটা মোটা স্বর পড়ে শক্ত একটু স্তরের মতো তৈরি হয়, এটাকে বলা হচ্ছে টুফ। তাহলে এই ক্ষেত্রে চারটের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে টুফ। সুতরাং অপশন কিন্তু এমনভাবে থাকবে একটু কনফিউশন, চারটাই মনে হবে আনসার হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা তোমাকে নিতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ডিজিটাল বোর্ডে মাঝে মধ্যে এগিয়ে যাচ্ছে বেশি। আচ্ছা, এটা হয়ে গেল। নিচের কোন শিলা আম্লিক, অ্যাসিডিক? ব্যাথলিত, বস, ডাইক, সবগুলো। হ্যাঁ, এর ব্যাথলিত আগ্নেয় শিলা, বস আগ্নেয় শিলা, ডাইকও আগ্নেয় শিলা। তাহলে আনসার কি হবে? সবগুলো হবে। নেক্সট, নিচের কোনটি, বোর্ডটা একটু খুব ডিস্টার্ব দিচ্ছে। নিচের কোনটি ম্যাগমার প্রকারভেদ? ম্যাগমাকে ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে, তার মধ্যে কোনটি? রায়োলাইট, এটা হচ্ছে ম্যাগমার একটা প্রকারভেদ। তারপর প্রশ্নে চলে যাচ্ছি, নিচের কোনটি সঠিক নয়? ব্যাসল্ট ও ডোলেরাইট ক্ষারকীয় শিলা, এটা সঠিক। গ্রানাইট শুধুমাত্র ম্যাগমা থেকে হয় না, গ্রানাইট অন্যভাবেও হয়, অত্যাধিক তাপেও তৈরি হতে পারে, গ্রানাইটাইজেশন প্রক্রিয়া তৈরি হতে পারে, তার মানে এটা ঠিক আছে, এই উত্তরটা ঠিক আছে। এটা ভুল আছে। বেলে পাথরের সাথে নুড়ি যুক্ত হয়ে পাললিক শিলা তৈরি হয়। বেলে পাথরের সাথে নুড়ি যুক্ত হয়ে পাললিক শিলা হতে পারে, যেমন কংগ্লোমারেট। রূপান্তরিত শিলায় খনিজ পাওয়া যায় না। খনিজ তো পাওয়া যায়, নর্মালি এমনি পাওয়াই যায়। কোনটি সঠিক নয় তাহলে? ক। আচ্ছা, বেলে পাথরের সাথে নুড়ি যুক্ত হয়ে পাললিক শিলা তৈরি হয়। বেলে পাথরের সঙ্গে নুড়ি, বেলে পাথরের সঙ্গে যুক্ত হবে, ও না, এটা হবে না, এটাও ভুল। বালির সঙ্গে, বালি এবং নুড়ি থেকে হয় কংগ্লোমারেট। পলি, বালি, কাদা সাথে নুড়ি যুক্ত হয় কংগ্লোমারেট। সুতরাং প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে এই খ ঠিক আছে আর ঘ ঠিক আছে, এই দুটো ঠিক, বাকিগুলো ভুল। ঠিক আছে, এইভাবে তোমাকে ভেবে উত্তর দিতে হবে। নেক্সট চলে যাচ্ছি। বোর্ডটা মাঝে মধ্যে ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? এটা হয়ে গেল। নিচের কোনটি সঠিক নয়? এরপর হচ্ছে মেলাতে হবে লিস্ট ওয়ানের সঙ্গে লিস্ট টু। এখানে আছে ব্যাসল্ট, আচ্ছা, রূপান্তরিত শিলা, ব্যাসল্ট, তারপর আছে ফিলাইট, কাদা পাথর, শেল। মজার বিষয়, এখানে খুব মানে ট্রিকি দিয়েছে আর কি। তাহলে কাদা পাথর, মাডস্টোন, কাদা পাথর থেকে সরাসরি ফিলাইট হতে পারে, ফিলাইট থেকে সিস্ট হতে পারে, সিস্ট থেকে স্লেট হতে পারে। এটা হচ্ছে একটা সিকোয়েন্স, এরপরে অত্যাধিক চাপ ও তাপ যত বাড়বে এরকম ধাপে ধাপে বাড়তে থাকে। তাহলে কাদা পাথর থেকে ফিলাইট, ফিলাইট থেকে সিস্ট, সিস্ট থেকে স্লেট। কিন্তু আবার কখনো সরাসরি কাদা পাথর থেকে সিস্ট হতে পারে, আবার কাদা পাথর থেকে সরাসরি স্লেটও হতে পারে, সেটা হচ্ছে অত্যাধিক চাপ ও তাপের ফলে। তাহলে মূল গল্পটা এখানে এবার আমাদের মেলাতে হবে। তাহলে ব্যাসল্ট থেকে হয় অ্যাম্ফিবোলাইট এবং কাদা পাথর থেকে ফিলাইট, ফিলাইট থেকে সিস্ট,
শেল থেকে স্লেট। তাহলে এইভাবে তোমাকে মেলাতে হবে। তাহলে নিচের কোনটা আনসার হচ্ছে? 2, 3 এটা 2, 3, 1, 4। এই যে এইভাবে তোমাকে আনসার করতে হবে। এরপর বলছে সর্বোচ্চ পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলা কাকে বলে? সবচেয়ে বেশি সিলিকা থাকে কোন আগ্নেয় শিলায়? সবচেয়ে বেশি সিলিকা থাকে আম্লিক, ক্ষারকীয় আম্লিক। আম্লিক শিলায় সিলিকার পরিমাণ বেশি, 65%-এর বেশি, সেটা মনে রাখতে হবে। চুনাপাথর কিভাবে সৃষ্টি হয়? তাহলে এটা জানার আগে আমাকে জানতে হবে চুনাপাথর কোন প্রকার শিলা। চুনাপাথর হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে সংঘাত, একটা হচ্ছে অসংঘাত। তাহলে এখানে একটু তোমাদের জানতে হবে শিলার যে শ্রেণীবিভাগটা আছে সেটা একটু জেনে নিলে ভালো হবে। এই ক্ষেত্রে দেখো, এই যে পাললিক শিলা সংঘাত অসংঘাত, আর একটা আছে গঠনগত অনুসারে। আচ্ছা, অসংঘাতকে আবার জৈবিকভাবে রাসায়নিকভাবে। তাহলে অসংঘাত জৈবিকভাবে চুনাপাথর, কয়লা, খড়িমাটি এগুলো হচ্ছে জৈবিকভাবে তৈরি হয়েছে। অসংঘাত অর্থাৎ মানে এই তোমার কোনো রকম যান্ত্রিক প্রক্রিয়া, নদী, বায়ু, হিমবাহর দ্বারা যে যান্ত্রিক প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ছাড়া অন্য কোনো উপায়ে, জৈবিক উপায়ে বিভিন্ন প্রাণীর দেহাবশেষ থেকে যে ক্যালসিয়াম কার্বনেটগুলো আছে সেগুলো ধীরে ধীরে সঞ্চিত হয়ে ধীরে ধীরে চুনাপাথর তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে জৈবিক প্রক্রিয়ায় গঠিত চুনাপাথর। ছোটনাগপুরের পাট অঞ্চল কোন শিলার আধিক্য রয়েছে? পাট অঞ্চলে, ছোটনাগপুর পাট অঞ্চলে যে শিলাস্তরগুলো রয়েছে তার মাঝে এরকম শিল দেখা যায়, এরকম ধাপে ধাপে, এই জন্য ভূমিরূপটা নেমে এসছে। এরকম ধাপে ধাপে নেমে এসছে, এরকম মাঝখানে ভেতরে ভেতরে শিল আছে, আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় পারলিক রূপান্তর আগ্নেয় শিলা। নেক্সট প্রশ্ন, শিলার কাঠিন্যতা মাপা হয় কিভাবে? কাঠিন্যতা মাপা হয় মোহ স্কেলে, এটা জানার বিষয়। গম্বুজাকৃতির নিচের দিকে চ্যাপ্টাকৃতি ভূমিরূপের নাম কি? গম্বুজাকৃতি, উপরে গম্বুজাকৃতি, নিচে চ্যাপ্টাকৃতি ভূমিরূপের নাম হচ্ছে ল্যাকোলিথ। তার ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ, কোনোলিথ এগুলো জানতে হবে যে ভূমিরূপটা কোনটা কেমন দেখতে, সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। ব্যাসল্ট কোন প্রকৃতির শিলা? ব্যাসল্ট অ্যাফিনিটিক, ফেনেরেটিক, ক্রিপ্টিস্টালিন, আম্লিক। অ্যাফিনিটিক, ব্যাসল্ট হচ্ছে অ্যাফিনিটিক শিলা। নিচের কোনটি জৈব উপায়ে তৈরি হয়েছে? একটু আগে বললাম চুনাপাথর, কয়লা, খড়িমাটি সবগুলো জৈব উপায়ে তৈরি হয়েছে। নিচের কোনটি সঠিক? ব্যাসল্ট, গ্রিনসিস্ট, অ্যাম্ফিবোলাইট, গ্রানুলাইট। কাদা পাথর থেকে ফিলাইট, ফিলাইট থেকে সিস্ট, সিস্ট থেকে শেল। দেখো, কাদা পাথর থেকে ফিলাইট হয়, ফিলাইট থেকে সিস্ট হয়, কিন্তু সিস্ট থেকে তো শেল হয় না, শেল তো মাদার রক। কাদা পাথর থেকে স্লেট হতে পারে, স্লেট থেকে সিস্ট, সিস্ট থেকে শেল, শেল তো হবে না, শেল তো মাদার রক। গ্রানাইট থেকে নিস, নিস থেকে সিস্ট, সিস্ট থেকে মার্বেল। তাহলে এই ক্ষেত্রে ব্যাসল্ট থেকে গ্রিন সিস্ট হয়, গ্রিন সিস্ট থেকে অ্যাম্ফিবোলাইট হয়, অ্যাম্ফিবোলাইট থেকে গ্রানুলাইট হয়, এটা ঠিক, ক নম্বর। বাকি তিনটের শেষের দিকে গন্ডগোল আছে, তাহলে ক নম্বর সঠিক। উত্তরাখণ্ডের
রবার্টস কেপ, উত্তরাখণ্ডের রবার্টস কেপ গুহাটি কোন জাতীয় শিলায় বেশিরভাগ স্থানে পাওয়া যায়? গুহা, চুনাপাথরের গুহা। রবার্টস কেপ হচ্ছে চুনাপাথরের গুহা, উত্তরাখণ্ডে অবস্থিত। নিচের কোন ভাস্কর্য বেলে পাথরের তৈরি নয়? বেলে পাথরের তৈরি নয়। লালকেল্লা বেলে পাথর দিয়ে তৈরি, উদয়গিরি বেলে পাথর দিয়ে তৈরি, জগন্নাথের পুরী মন্দির বেলে পাথর দিয়ে তৈরি, গোলকুন্ডা ফোর্ট এটা হচ্ছে গ্রানাইট দিয়ে তৈরি। গোলকুন্ডা ফোর্ট গ্রানাইট দিয়ে তৈরি। রানীগঞ্জে কোন জাতীয় আগ্নেয় উদ্ভিদ দেখা যায়? কোন জাতীয় আগ্নেয় উদ্ভিদ? রানীগঞ্জে আগ্নেয় উদ্ভিদ বেশিরভাগই ডাইক দেখা যায়, এরকম লম্বা ডাইক দেখা যায়। বেডের মধ্যে এরকম যদি খাড়াভাবে ঢুকে থাকে এগুলোকে বলা হয় ডাইক। তো রানীগঞ্জে ডাইক বেশি পাওয়া যায়। নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি? উদাহরণ, মৃত আগ্নেয়গিরি এটা সবাই জানো, মায়ানমারের মাউন্ট পোপো। বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয়গিরির নাম কি? বঙ্গোপসাগরে ব্যারেন নারকন্ডাম, ব্যারেন ও নারকন্ডাম কোনোটি নয়। বঙ্গোপসাগর ব্যারেন ও নারকন্ডাম দুটোই, শুধু ব্যারেন না, দুটোই আছে। ভেসিকুলার গঠন কোন শিলায় দেখা যায়? ভেসিকুলার স্ট্রাকচার মানে এই ব্যাসাল্ট শিলায় মধ্যে কিছু কিছু এরকম গর্ত থাকে। কেন গর্ত হয়? যখন ভলকানিক ইরাপশন হয়, নিচে যখন পড়ে তখন এর মধ্যে কিছু বায়ু থেকে যায়, শিলার মধ্যে বায়ু চাপা পড়ে যায়, খুব দ্রুত আগ্নেয় শিলা নিচে জমা হচ্ছে, ভেতরে বায়ু আটকে যাচ্ছে, তারপরে ঠান্ডা হয়ে যখন যায় সেই বায়ুগুলো বেরিয়ে আসে এবং সেখানে গর্ত তৈরি হয়। সেই জন্য একে বলা হয় ভেসিকুলার স্ট্রাকচার। তাহলে কি ব্যাসল্ট শিলা হবে উত্তর, ভেসিকুলার স্ট্রাকচার ব্যাসল্ট শিলায়। প্রতিসারি পাত সীমানায় কোন ধরনের অনুপাত ঘটে? অভিসারী, প্রতিসারি। প্রতিসারি এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এই থেকে বেরিয়ে আসে, এদিক থেকে বেরিয়ে আসে। কোন ধরনের অগ্নুৎপাত ঘটে প্রতিসারিতে? বিদার শ্রেণীর, এখান থেকে এইরকম গলিয়ে বেরিয়ে আসে, ঢেলে ঢেলে মনে হচ্ছে ঢেলে দিচ্ছে এরকম ভাবে আসবে, বিদার ব্রাস্ট হয়ে বেরোয় না এবং ধীরে 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 এগোতে থাকে। আগ্নেয়গিরির ছাই থেকে কোন জাতীয় শিলা তৈরি হয়? ছাই মানে আগ্নেয়গিরি যখন বেরোয় সেখান থেকে যে ছাই ভস্মগুলো ওড়ে সেখান থেকে হালকা হালকা কিছু শিলা তৈরি হয়, যেগুলো এখানে পড়ে এসে জমা হয়, শিলাকে কি বলে? সেগুলোকে বলা হয় টুফ। খুব হালকা, অনেক সময় জলে ভাসে। হাওয়াই দ্বীপপুঞ্জ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কারণ? হাওয়াই দ্বীপপুঞ্জ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কারণ ইহা অধোপাত অঞ্চলে অবস্থিত, ইহা বৃহৎ চ্যুতির উপর অবস্থিত, ইহা মেন্টাল প্লিউমের উপর অবস্থিত, গঠনকারী পাত সীমানার উপর অবস্থিত। ইহা মেন্টাল প্লিউমের উপর অবস্থিত, এটা হবে আনসার। প্লিউম যেখান থেকে তোমার তপ্তবিন্দু বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপরে এসে ধাক্কা দেয় সেগুলোকে বলা হয় একটাকে, এগুলোকে বলা হচ্ছে প্লিউম, মেন্টাল প্লিউম। নেক্সট আমরা যদি যাই, ল্যামিনেশন, ল্যামিনেশন কোন শিলায় সাথে যুক্ত? ওই যে ল্যামিনা, ল্যামিনেশন পাললিক শিলা। কোন শিলায় অধিক আবহবিকার হয় না? আবহবিকার কম হয়, সবগুলোতেই হয়, এখানে গ্রানাইটের আবহবিকার হয়, চুনাপাথরের হয়, ব্যাসল্টে হয়, বেলে পাথর সবগুলো হয়, তার মধ্যে সবচেয়ে মানে একটু কম হয় তুলনামূলক। তো গ্রানাইট আবহবিকার বেশি হয়, চুনাপাথরেও হয়, ব্যাসল্টেও হয়, তুলনামূলকভাবে বেলে পাথরে কম হয় এই ওপরের তিনটের থেকে। পৃথিবীর বৃহত্তম প্লেট কোনটি? প্রথমে আসবে প্যাসিফিক, 1 নম্বরে প্যাসিফিক, সবচেয়ে বড় প্লেট প্যাসিফিক হবে, তারপরে বাকিগুলো। নিওটেকটনিক, নিওটেকটনিক কোন যুগে শুরু হয়? নিওটেকটনিক নতুন করে মানে পৃথিবীর যে বর্তমান কিছু মানে প্রাচীন যুগের পরে
যে সমস্ত উপযোগগুলো রয়েছে সেখানে যে পাত সংস্থান অ্যাক্টিভিটিসগুলো দেখা যায় সেটা কবে শুরু হয়েছিল? সেটা শুরু হয়েছিল কোয়াটার্নারি যুগে। মর্গ্যানের মতে ত্রিপাদ বিন্দু কয়টি? ত্রিপাদ বিন্দু কাকে বলে আগে সেটা জেনে নিই। ত্রিপাদ বিন্দু হচ্ছে 3টি প্লেটের মিলনস্থল যেটাকে বলা হচ্ছে। ত্রিপাদ বিন্দু কয়টি? 16টি, 17টি, 18টি নাকি 22টি? তো মর্গ্যান বলেছে 16টি এরকম তপ্তবিন্দু আছে, ত্রিপাদ বিন্দু আছে প্লেটের। ভারতের কোথায় মোলাসে সঞ্চয় পাওয়া যায়? মোলাসে, মোলাসে হচ্ছে এই যে সমুদ্রের নিচে বহুদিন ধরে যে জমা বিভিন্ন সামুদ্রিক সঞ্চয়, সেগুলো কি হয় ভূ আলোড়নের ফলে উপরে উঠে এসে থেকে যায়, এরকম জমা হয়। সেটা ভারতের কোথায় আছে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, মেঘালয়। মিজোরামে পাওয়া যায়। মেলাঙ্গে থেকে কি সৃষ্টি হয়? মেলাঙ্গে থেকে কি সৃষ্টি হয়? মোলাসে, ফ্লেশে, ব্রেক্সিয়া, অফিলাইট সুইট। এই 4টা জিনিস ভালো করে জানতে হবে। মেলাঙ্গে, মেলাঙ্গে মানে হচ্ছে এই যে একটা পাত আর একটা পাত, যখন একটা পাত নিচ দিকে নেমে আসছে তখন এটার গাকে ঘষে নেমে আসছে, তখন এই জায়গায় বিভিন্ন পদার্থগুলো কী হয়, টুকরো টুকরো ভেঙে যায়, বিভিন্ন টুকরো হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো পদার্থগুলো থেকে কি তৈরি হয়? এই গুঁড়ো পদার্থগুলো থেকে ব্রেক্সিয়া তৈরি হয়। তীক্ষ্ণ, কোণাকার, ধারালো, সূচালো বিভিন্ন শিলা থাকে, তার মধ্যে নুড়ি বালি থাকে কিছু মিক্স হয়ে ব্রেক্সিয়া তৈরি করে। ওকে। আর সমুদ্রের নিচে যেগুলো জমা হলো, বহুদিন ধরে জমা হয়েছে, ভূ আলোড়নের ফলে উপরে বাইরে বেরিয়ে আসছে, এরকম এইরকম সঞ্চয় যখন ভূপৃষ্ঠের সমুদ্রের বাইরে বেরিয়ে এসছে, যদি তার মধ্যে তোমার আগ্নেয় পদার্থের একটু প্রভাব থাকে তাহলে তাকে বলা হয় অফেলাই সুইট, আর যদি পুরোটাই পলি দিয়ে তৈরি হয় তাকে বলা হয় ফ্লেশে। ওকে। এরকম গভীর সমুদ্রের সঞ্চয়গুলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। আচ্ছা, নেক্সট। পুরাচুম্বকীয় তত্ত্ব কার সঙ্গে সম্পর্কিত? পুরাচুম্বকীয় তত্ত্ব কার সাথে সম্পর্কিত? প্যালিওম্যাগনেটিজম, মহিসঞ্চরণ, পাত সংস্থান, সমুদ্রবক্ষের বিস্তৃতি, মহীখাত তত্ত্ব। সমুদ্রবক্ষের বিস্তৃতি মানে সমুদ্র যে আছে এটা এদিকে প্লেট সরছে, এটা এদিকে সরছে, তার ফলে কি হয়, সমুদ্রপৃষ্ঠ বড় হচ্ছে। এইখানে যে পদার্থগুলো আছে আগ্নেয় পদার্থ নর্থ সাউথ ডিরেকশনে আছে, এইগুলোকে অধ্যয়ন করা হচ্ছে যখন সেই পুরো চুম্বক মানে পদার্থের যে চুম্বকগুলো আছে অণুগুলোর সেই শিলার, সেগুলো কিভাবে আছে প্রাচীন যুগে, সেটাকে বলা হয় প্যালিওম্যাগনেটিজম, সমুদ্রবক্ষের বিস্তৃতির সঙ্গে সম্পর্কিত। সিসমোলজি কথাটি প্রথম কে দিয়েছেন? সিসমোলজি কথাটি প্রথম দিয়েছেন কনরাড ম্যালট, মর্সচল, জন মাউলান। ম্যালট। প্রিন্সিপাল অফ জিওগ্রাফি বইটি কে লিখেছেন? এটা মনে রাখার ব্যাপার। থর্নবারি, হোলমস, স্মল, ডেভিস। প্রিন্সিপাল অফ জিওমরফোলজি দিয়েছেন থর্নবারি। বেসিক বই, সবারই কম বেশি তোমরা দেখেছো, ভুলে গেছো। আনস্টেবল আর্থ বইটি কে লিখেছেন? আনস্টেবল আর্থ, থর্নবারি, হোমস, স্মল, জে.এ. স্টিয়ার্স। অভিকর্ষের মান কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? গ্র্যাভিমিটার, কম্পাস, মাধ্যাকর্ষণ, গ্যালভিমিটার। গ্র্যাভিমিটার। বেঞ্চমার্ক হিসেবে কোন স্থানকে ধরা হয়? বেঞ্চমার্ক, বিএম, কোন স্থানের স্থানীয় উচ্চতা, নোন হাইট। নোন হাইটকে বলা হচ্ছে বেঞ্চমার্ক, বিএম। হিমালয়ের গাড়োয়াল, কন্যাকুমারী, কচ্ছরণ, করাচি। বেঞ্চমার্ক হিসেবে ধরা হয় করাচিকে।
হেফোর্ডের মতে ভূমিরূপের সমতা বিধান তল লেভেল অফ কম্পেনসেশনের গভীরতা কত? লেভেল অফ কম্পেনসেশন মানে যে তলে বরাবর পর্বত, মালভূমি, সমভূমিগুলো সমান চাপ দেবে, যে তলে এসে সমান চাপ দেবে সেটাকে বলা হচ্ছে লেভেল অফ কম্পেনসেশন। এর গভীরতা কত হেফোর্ডের মতে? হেফোর্ডের মতে এটা হবে 100। নেক্সট 53 হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 54 নাম্বার প্রশ্নে। ভূ অভ্যন্তরে কোন নির্দিষ্ট তল বরাবর চাপ না দিয়ে একটি অঞ্চল বরাবর চাপ দেয়, এই ধারণাকে কে দিয়েছেন? অঞ্চল একটি তল বরাবর না দিয়ে একটি অঞ্চল, মানে আমাদের যে পাহাড় পর্বতগুলো আছে, সমভূমি, এরা একটা তল বরাবর চাপ না দিয়ে একটা জোন বরাবর চাপ দেয়, অঞ্চল বরাবর চাপ দেয়। কে দিয়েছে ধারণাটি? ইয়ারি, প্র্যাট, জলি, হোমস। এই ধারণাটি দিয়েছেন জলি। এটা প্রায় 16 কিলোমিটার চওড়া, জলি বলেছে। ধনাত্মক বিচ্যুতি কোথায় দেখা যায়? ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কোথায় দেখা যায়? যদি পর্বত থাকে হালকা পদার্থ দিয়ে তৈরি, সমুদ্র ভারী পদার্থ দিয়ে তৈরি, তাহলে এখানে হবে নেগেটিভ বিচ্যুতি, এখানে হবে পজিটিভ বিচ্যুতি। এবার বলো কোনটা হবে? সুন্দরবনে, দাক্ষিণাত্য মালভূমি, মধ্য ভারতের উচ্চভূমি, ব্রহ্মপুত্র চর অঞ্চল। ইন্টারেস্টিং কোশ্চেন। মনে হচ্ছে 4টাই উত্তর হবে, কিন্তু কোনটাই? সুন্দরবন তো হবে না, সমুদ্রের কাছে। এবার দেখতে হবে দাক্ষিণাত্য মালভূমি অধিক উঁচু না মধ্য ভারতের উচ্চভূমি অধিক উচ্চতা বিশিষ্ট, সেটা তোমাকে কম্পেয়ার করে দেখতে হবে। ব্রহ্মপুত্রের চরও হচ্ছে না, সমতল ভূমি, তাহলে এই দুটোর মধ্যে এবার দাক্ষিণাত্য মালভূমি না মধ্য ভারতের উচ্চভূমি? দাক্ষিণাত্য মালভূমি হবে, কারণ এই জায়গাটা উচ্চতা তুলনামূলক অনেক বেশি এবং ভারী পদার্থ দিয়ে তৈরি, যেহেতু আগ্নেয় শিলা পুরোটাই। নেক্সট চলে যাচ্ছি 56। আল্পস পার্বত্য অঞ্চলের অভিকর্ষজ বিচ্যুতি কিরূপ? আল্পস পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল কি হবে? ধনাত্মক হবে, একটু আগেই বললাম। পার্বত্য অঞ্চল হলে ঋণাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক হবে পার্বত্য অঞ্চল। 56। নেক্সট 57। সমস্থিতি, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই হচ্ছে যন্ত্র, মানে বেশি টেকনোলজির উপর নির্ভর করলে যা হয়, টেকনোলজি অনেক সময় ধোকা দিতে পারে মানুষকে, সেই জন্যে টেকনোলজি ব্যবহারের পূর্বে তাকে ভালো করে ট্রেন করতে হবে। যাই হোক 57। সমস্থিতি বিষয়টি কোন ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? কোন ধারণার উপর ভিত্তি করে সমস্থিতিটি গড়ে উঠেছে? মহাবিচ্যুতি, অভিকর্ষজ বিচ্যুতি, ভূ অভ্যন্তরের নিচে কতটা গভীর অবস্থান করেছে, ভূ অভ্যন্তরের ঘনত্বর বিচ্যুতি। দেখো 4টেই মনে হচ্ছে হবে, কিন্তু কোনটা এক্স্যাক্ট অ্যান্সার হবে সেটা তোমাকে করতে হবে। তো সমস্থিতির ধারণাটি এসেছে অভিকর্ষজ বিচ্যুতি ধারণা থেকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 58। প্লবতার সূত্র কে ব্যবহার করেছেন? প্লবতার সূত্র কে ব্যবহার করেছেন? ইয়ারি, জলি, আর্কিমিডিস, হোমস। আর্কিমিডিস তো প্লবতার সূত্র দিয়েছেন, কিন্তু ব্যবহার কে করেছেন? ইয়ারি করেছেন ব্যবহার। প্লবতার সূত্র দিয়েছেন আর্কিমিডিস, কিন্তু এই প্লবতার সূত্রকে ব্যবহার করেছেন ইয়ারি। ব্যবহার করে উনি বলেছেন পর্বত, মালভূমি, সমভূমিগুলো ভূপৃষ্ঠে কীভাবে পৃথিবীর ওপরে অবস্থান করেছে, ঠিক আছে। প্রশ্ন ভালো করে কিন্তু পড়তে হবে তোমাদের, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াটা। খুব মানে জিনিসটা, মানে তোমার ঘটনাটা ধরো ইজি, কিন্তু প্রশ্ন কি করেছে সেটা একটা বড় ভাইটাল জিনিস। প্রশ্ন ভালো করে দরকার পড়লে 2বার পড়বে, তবুও প্রশ্ন ভালো করে বুঝে নেবে। এক্সাইটেড হয়ে গেলে কিন্তু আনসার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আঞ্চলিক ভারসাম্য তত্ত্বটি কে দিয়েছেন? রিজনাল কম্পেনসেশন, অর্থাৎ যেমন পর্বত উঁচু জায়গা, সমুদ্র নিচু জায়গা, আস্তে আস্তে পর্বত উপর দিকে উঠছে, সমুদ্র নিচের দিকে বসছে, এই যে অ্যাডজাস্টমেন্ট, আঞ্চলিক ভারসাম্য কে দিয়েছেন? এটা দিয়েছেন প্র্যাট, হোমস, মেন্স, হেস্কিনেন। ভি মেন্স দিয়েছেন এটা। নেক্সট চলে যাচ্ছি অ্যান্টিরুট হাইপোথেসিস। রুট, অ্যান্টিরুট, মানে ইয়ারি বলেছেন যে উপরে যত গুণ আছে নিচে প্রায় তার 1/9 ভাগ নিচে আছে,
এই কনসেপ্ট দিয়েছেন এয়ারি। তাহলে অ্যান্টি রুট, এই রুট নেই আর কি, রুটের ধারণাকে ভুল প্রমাণ করে কে ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা হচ্ছে ড্যালি দিয়েছিলেন। নেক্সট 61 চলে গেছি আমরা। আন্দিজ পর্বতের অভিকর্ষজ মান কে নির্ণয় করেন? কে আন্দিজ পর্বতের অভিকর্ষজ মান নির্ণয় করেছে? বুগার নির্ণয় করেছে। নেক্সট, নিচের কোন স্থানে অভিকর্ষজ মান সর্বাধিক হয়, সবচেয়ে বেশি হয় অভিকর্ষজ মান? কোন দিকে হবে? কর্কটক্রান্তি রেখায়, মকরক্রান্তি রেখায়, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে? অভিকর্ষজ মান সবচেয়ে বেশি কোথায় হবে? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, কারণ মেরু অঞ্চল, এর পৃথিবী কিন্তু এরকম একটু চাপা, বেশি চাপিয়ে ফেললাম, তো পৃথিবী অনেকটা এরকম চাপা, তো সেই জন্য এখানে কি হচ্ছে, অভিকর্ষজ মান সবচেয়ে বেশি। শিলার উত্তল অংশের টান এবং অবতল অংশের সংনমন হওয়ায় এই ঘটনাকে বলে উত্তল অংশের টান। শিলার উত্তলে টান মানে এখানে টান টান হয়েছে বেশি, আর অবতল অংশে কি হচ্ছে, সংনমন। কে কি বলে, এই ঘটনাকে কি বলে, এর ফলে কি মানে কি হয়, কি নাম দিয়েছে? বাকেলিং, পীড়ন, ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, এই তিনটেই হবে না, বাকেলিং হবে। নেক্সট 64 চলে যাচ্ছি আমরা। ভাঁজের সর্বোচ্চ বিন্দুকে কি বলে? ভাঁজের সর্বোচ্চ বিন্দু কি নামে পরিচিত? সর্বোচ্চ বিন্দু, এই যে ভাঁজ, এই বিন্দুটা কি নামে পরিচিত? হিঞ্জ, শীর্ষবিন্দু, আয়াম, সর্বোচ্চ অঞ্চল? দেখো চারটেই মনে হয় হবে, কিন্তু কোনটা? আনসার ঠিক, ভাঁজের সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ অঞ্চল, কিন্তু এটা থিওরিটিক্যালি নয়, ব্যাখ্যা দেওয়া হয়নি। আয়াম তো ভূমির ঢালের সাপেক্ষে তৈরি হয়, এটা হচ্ছে না। এবার এই দুটো থাকছে, ক আর খর মধ্যে কে হবে, হিঞ্জ না শীর্ষবিন্দু? দুটোই একদম, এই যুক্ত বিন্দু যে যুক্ত হচ্ছে একে হিঞ্জ বলা হচ্ছে, এবং এই একদম উপরের বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু, সুতরাং শীর্ষবিন্দু হবে। এইভাবে তোমাকে এলিমিনেশন মেথড করেও আনসার করতে হবে। ভাঁজের নতির সর্বোচ্চ মান কত? একটা ভাঁজের সর্বোচ্চ মান কত হতে পারে? একটা ভাঁজের নতির সর্বোচ্চ মান কত হতে পারে? একটা ভাঁজ সর্বোচ্চ অ্যাঙ্গেল, একটা ভাঁজের সর্বোচ্চ মান 90 ডিগ্রি হবে। টুপি শিলা কি জাতীয় ভাঁজ থেকে সৃষ্টি হয়? টুপি শিলা, হোয়াট ডু ইউ মিন বাই টুপি শিলা? ক্যাপ রক, মানে যেখানে ন্যাপ ভাঁজ তৈরি হয় তার সামনের অংশটা অত্যাধিক চাপে ভেঙে গিয়ে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অন্য শিলার উপরে অবস্থান করে, টুপির মতো অন্য শিলার উপরে অবস্থান করছে, এটাকে বলা হয় টুপি শিলা। তো এটা কোথা থেকে হবে? ন্যাপ ভাঁজে হবে বা সাহিত্য ভাঁজ, এই দুটোর মধ্যে কনফিউশন। ন্যাপ ভাঁজের থেকেই টুপি শিলা তৈরি হচ্ছে, তো এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে তোমাদের। যেখানে পার্থক্য একটু কম সেখানেই প্রশ্নগুলো বেশি আসে। কোন চ্যুতিতে ভূমিধস অধিক হয়? মজার বিষয়। অনুলোম, বিলোম, তির্যক, সোপান? অনুলোম চ্যুতি, বিলোম চ্যুতি, তির্যক চ্যুতি না সোপান চ্যুতি, কোনটায় বেশি হবে ভূমিধস? ডেফিনেটলি যেটা খাড়া ঢাল উল্টো পাশে থাকবে ভূমি, সেখানে ভূমি ধস হওয়ার কী হবে, প্রবণতা বেশি হবে। তাহলে সেটা কোন চ্যুতি? 67 বিলোম চ্যুতি, উল্টো, ধস প্রবণ হবে বেশি। নেক্সট আমরা চলে গেছি প্রায় 70। তোমরা ধৈর্য ধরে শুনছো, এটাই বুঝতে হবে যে তোমাদের আরও ভালো মতো এই প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট চলে যাচ্ছে, চ্যুতির ফলে ড্যাশ হয় না। চ্যুতির ফলে কি হয় না? অপশন দেখে বুঝতে হবে। ভূমিকম্প, চ্যুতির ফলে ভূমিকম্প হয় না, হয় না। ভূমির আয়তন হ্রাস পায়, ভূমির আয়তন বৃদ্ধি পায়, কোনোটি নয়। মনে হচ্ছে যে ওপরে 3টি উত্তর হবে, কিন্তু কোনটি? চ্যুতির ফলে কি হয় না? ভূমিকম্প তো হয়, ভূমির আয়তন হ্রাস পায়, ভূমির আয়তন বৃদ্ধিও পায়, তাহলে এখানে কোনোটিই নয়। ভালো করে প্রশ্ন করতে হবে।
নেক্সট প্রশ্ন, দুটি চ্যুতির মাঝে অবনত ভূমিকে কি বলে? দুটো চ্যুতি, তার মাঝে অবনত ভূমি, কে কি বলবো? এই ভূমিকে কি বলবো? অবনত ভূমি। গ্রস্ত, গ্র্যাবেন, ভ্রষ্ট, চ্যুতি উপত্যকা। দেখো তিনটে কিন্তু কনফিউশন হয়, গ্রস্ত উপত্যকা কোনটি, গ্র্যাবেন কোনটি, ভ্রষ্ট উপত্যকা কোনটি, খুব সমস্যা। তো সাধারণত বলা হয় অনুলোম এবং বৃহদাকার চ্যুতি অবনমিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা, এবং এটা তোমার বিশাল আয়তন জুড়ে হয়ে থাকে। আর গ্র্যাবেনটা তোমার তুলনামূলক অনেকে বলছে বিলম চ্যুতির ফলে যে ভূমিরূপ বসে গিয়ে যে ভূমি তৈরি হচ্ছে তাকে গ্র্যাবেন বলছে, এবং এটা আয়তনে অনেক কম হয়, এরকম পার্থক্য কিছু বইয়ে দেখা গেছে। তাহলে দুটো চ্যুতির মাঝে অবনমিত ভূমিকে সাধারণত গ্রস্ত উপত্যকা বলে, যার মানে গ্র্যাবেন বলে। আর তোমার আফ্রিকায় বলে রিফট ভ্যালি, আফ্রিকাতে এই অবনমিত ভূমিকে রিফট ভ্যালি, আর জার্মানে বলা হচ্ছে গ্র্যাবেন, যার মানে এই অবনমিত ভূমিকে গ্র্যাবেন নামে পরিচিত করে। হিমালয়ের বেশিরভাগ চ্যুতি হলো ড্যাশ প্রকৃতির। হিমালয়ের চ্যুতি আয়াম স্খলন চ্যুতি, অনুলোম চ্যুতি, সংঘট্ট, ট্রান্সফর্ম, বেশিরভাগই সংঘট্ট চ্যুতি। লোহিত সাগর, লোহিত সাগর এত বড় একটি সাগর, এটা কি? লোহিত সাগর একটি কিন্তু অধভঙ্গ উপত্যকা, আগ্নেয় গঠন, রিফট উপত্যকা, ক্ষয়প্রাপ্ত উপত্যকা। রিফট উপত্যকা, এই বিশাল আকার ভূমি কি হয়েছে? অবনমিত হয়ে গেছে, হয়ে লোহিত সাগর তৈরি করেছে। এই যে বিশাল আকার বাহুগুলো বসে গিয়ে তৈরি হয়েছে রিফট উপত্যকা। সিমলা কোন প্রকার গঠনের উপর গড়ে উঠেছে? সিমলা, আমাদের সিমলা যে আছে, কোন প্রকার শিলার উপর তৈরি হয়েছে? প্রতিসম, অপ্রতিসম, ন্যাপ, সাহিত্য, এই দুটোর মধ্যে এটা তো হবেই না, ডেফিনেটলি তোমরা জানো এটাও হবে না। এবার ন্যাপ হবে না সাহিত্য হবে, এই দুটো নিয়ে কনফিউশন। মনে রাখবে সাহিত্য ভাস দার্জিলিংয়ে দেখা যায়, ন্যাপ ভাস সিমলাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে 72 সি নাম্বার ন্যাপ হবে, সাহিত্য ভাস দার্জিলিং, খেয়াল রাখতে হবে। আমাদের দার্জিলিং সাহিত্য ভাসের ওপরে দাঁড়িয়ে আছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় ভ্রষ্ট উপত্যকা, র্যাম্প ভ্যালি? এই যে ভ্রষ্ট, আবার এখানে আসছে ভ্রষ্ট উপত্যকা, র্যাম্প ভ্যালি, রিফট ভ্যালি, র্যাম্প ভ্যালি। ভারতের কোথায় দেখা যায়? গঙ্গা, নর্মদা, ব্রহ্মপুত্র, যমুনা। ব্রহ্মপুত্র উপত্যকায় ভ্রষ্ট উপত্যকা বা র্যাম্প ভ্যালি দেখা যায়। নেক্সট, ডায়োরাইট, ডায়োরাইট কোন প্রকৃতির শিলা? ডায়োরাইট, ডায়োরাইট রাসায়নিকভাবে সৃষ্ট? না, ডায়োরাইট রাসায়নিকভাবে নয়, ডায়োরাইট একটা ধরনের আগ্নেয় শিলা। এবার আগ্নেয় হলে নিঃসারী, পাতালিক, উপপাতালিক, এই তিনটের মধ্যে কোনটা? তাহলে ডায়োরাইট হচ্ছে ভূপৃষ্ঠের নিচে জমা হয়ে যায়, বাইরে বেরিয়ে আসতে পারে না। যারা বাইরে বেরিয়ে আসবে তারা হচ্ছে নিঃসারী শিলা, যারা ভেতরে থাকবে তারা হচ্ছে বিভিন্ন প্রকার পাতালিক শিলার মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে ডায়োরাইট পাতালিক শিলা। 74 সি। কর্ণাটক, কারাকাতুয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটা মুখস্থ করার ব্যাপার, সুমাত্রা ও জাভাতে অবস্থিত, মনে রাখতে হবে, এখানে ব্যাখ্যার কিছু নেই। নিচের কোন পর্বত মহিকার থেকে সৃষ্টি হয়েছে? জলাভূমি, মহিকার থেকে পর্বত সৃষ্টি হয়েছে, নিচের কোনটি? একদম নিচে মানে জিওসিনক্লাইন ছিল, সেখান থেকে উপরে উঠে তৈরি হয়েছে, নিচের কোনটি সৃষ্টি হয়েছে? এখানে কিন্তু দেখো চারটেই মনে হয় যে কোনটা হবে কনফিউশন, এলিমিনেশন মেথড তোমাকে ইউজ করতে হবে। মহিকার থেকে এই চারটের মধ্যে কোনটি হিমালয়ের সঙ্গে সম্পর্কিত সেটা খেয়াল করতে হবে। দেখো গারো পাহাড় যে আছে, গারো পাহাড় দেখো হিমালয়ের সঙ্গে সম্পর্কিত। বাকি বিন্ধ্য মধ্য ভারতে, সাতপুরা মধ্য ভারতে, নীলগিরিও দক্ষিণ ভারতে। তাহলে এই তিনটেই হচ্ছে তোমার দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে অবস্থিত। আর দক্ষিণ ভারত মধ্য ভারতে কিন্তু জলাভূমি থেকে তৈরি হয়নি, প্রাচীন পর্বত এগুলো জলাভূমি থেকে তৈরি হয়নি।
তাহলে জলাভূমি থেকে তৈরি হয়েছে, মহিকার থেকে একমাত্র গারো পাহাড়, কারণ এটা হিমালয়ের সঙ্গে সম্পর্কিত। ওকে, এইভাবে এলিমিনেশন মেথডও তোমরা ইউজ করে আনসার করতে পারো। এবার নেক্সট চলে যাচ্ছি, নিচের কোনটি প্রাচীন মালভূমি নয়? প্রাচীন মালভূমি নয়, প্রশ্ন পড়ার সময় ভালো করে পড়তে হবে। প্রাচীন মালভূমি নয় বলেছে, নয়। মেঘালয় প্রাচীন মালভূমি, রাঁচি প্রাচীন মালভূমি, মধ্য ভারতের উচ্চভূমি, আর ছোটনাগপুর। ছোটনাগপুর প্রাচীন মালভূমি, তাহলে মধ্য ভারতের উচ্চভূমি এদের থেকে প্রাচীন নয়, তাহলে এটা হবে উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমি, অধভঙ্গে শৈলশিরা। অধভঙ্গে শৈলশিরা যুক্ত ভূমিকে কি বলে? অধভঙ্গে শৈলশিরা যুক্ত ভূমিরূপে কি বলে? মানে তোমার এই যে অধভঙ্গ, অধভঙ্গের মধ্যে দেখা গেল এরকম শৈলশিরা হয়ে আছে, আর ঊর্ধ্বভঙ্গে এই যে, মানে এটা ছবিটা ভুল আঁকলাম, ভুল না, ঠিকই এঁকেছি, দেখাচ্ছি আমি তাও, এরকম এরকম এরকম। এবার এটা অধভঙ্গ, এই যে এটা অধভঙ্গ, কিন্তু এখানে শৈলশিরা হয়ে আছে। আবার এটা ছিল ঊর্ধ্বভঙ্গ অ্যাকচুয়ালি, কিন্তু ক্ষয় হয়ে, নদী ক্ষয় করে এটাকে অধভঙ্গ বানিয়ে দিয়েছে, উপত্যকা বানিয়ে দিয়েছে। এই ধরনের ভূমিকে বলা হয় বৈপরীত্য ভূমিরূপ। কোন শিলায়, ডিস্টার্ব দিচ্ছে খুব ডিজিটাল বোর্ড, মুশকিল, এই ডিজিটাল বোর্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, তোমরা একটু দেখে নাও ধৈর্য ধরে। নেক্সট 79, কোন শিলায় নদীর গতিপথ অপরিবর্তনীয় থাকে? গতিপথ সহজে পরিবর্তন হয় না। নদীর গতিপথ সাধারণত খুব এরকম এঁকে বেঁকে যায়, কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। কোন শিলা? যে শিলা শক্ত, নদী ক্ষয় করতে পারবে না। শক্ত শিলা কোনটি? বেলে পাথর নরম শিলা, সিস্ট তুলনামূলক আগ্নেয় শিলা থেকে নরম, মার্বেলও শক্ত, ব্যাসল্টও শক্ত, কিন্তু মার্বেলের থেকে ব্যাসল্ট আরও শক্ত, সবচেয়ে শক্ত এই কয়টার মধ্যে ব্যাসল্ট, খুব কঠিন আগ্নেয় শিলা। এটা মানে এই যে অনেক সময় রাস্তায় ছোট ছোট কালো কালো পাথর বা ট্রেন লাইনে দেওয়া হয় যাতে রাস্তা না ভাঙে অথবা তার ঝাঁকুনি নিতে পারে, ব্যাসল্ট। নিচের কোনটি সঠিক? চ্যুতির মধ্য দিয়ে নিচের কোনটি সঠিক? চ্যুতির মধ্য দিয়ে নদী অসঙ্গতি নদী হিসেবে প্রবাহিত হয়। চ্যুতি অঞ্চলে সর্বদা পরিবর্তনশীল, চ্যুতি অঞ্চলে নিকবিন্দু সৃষ্টি হয়, চ্যুতি অঞ্চলে সবসময় ভূমিকম্প হয়। দেখো মনে হচ্ছে চারটেই উত্তর ঠিক, বলো এবার কোনটি হবে? ভালো করে পড়তে হবে। কোনটি সঠিক? চ্যুতির মধ্য দিয়ে নদী অসঙ্গতি নদী প্রবাহিত, অসঙ্গতি, সঙ্গত নেই, মানে গঠনের সঙ্গে নদীর কোনো মিল নেই, অসঙ্গতি নদী, ঠিক আছে, হয়। চ্যুতি অঞ্চলে সর্বদা পরিবর্তনশীল, হ্যাঁ হতেই পারে। চ্যুতি অঞ্চলে নিকবিন্দু সৃষ্টি হয়, নিকবিন্দু হয় কিন্তু সবসময় হবে এরকম কোনো মানে নেই। চ্যুতি অঞ্চল সবসময় ভূমিকম্প প্রবণ, এই দুটোর মধ্যে এবার ভাবতে হবে, গ আর খ। চ্যুতি অঞ্চলে নিকবিন্দু সৃষ্টি হয়, সবসময় নিকবিন্দু তৈরি নাও হতে পারে। চ্যুতি অঞ্চলে সবসময় ভূমিকম্প হয়, চ্যুতি অঞ্চলে সবসময় ভূমিকম্প নাও হতে পারে, মানে হয়। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তো ভূমিকম্প প্রবণ হয় চ্যুতি অঞ্চলযুক্ত, বা ভূমিকম্প প্রবণ হয় বলে চ্যুতি তৈরি হয়, এরকম মিল আছে। কিন্তু চ্যুতি অঞ্চল, যত চ্যুতি অঞ্চল আছে সব জায়গায় যে নিকবিন্দু তৈরি হবে এরকম কোনো মানে নেই। নিকবিন্দু তৈরি হতে গেলে নদী প্রয়োজন আছে, জলপ্রপাত সৃষ্টি হবে, সেই অবস্থা সবসময় নাও হতে পারে। সুতরাং এই চারটার মধ্যে এটা আনসার হবে। দেখো আনসার মনে হচ্ছে চারটাই হবে এখানে, কিন্তু এটা বেশি প্রযোজ্য এই ক, ঘ আর ঘয়ের থেকে এটা বেশি প্রযোজ্য, তাই জন্য আমরা এই উত্তরটা নিলাম। নেক্সট, এবার আমরা 80টা কোশ্চেন সলভ করে ফেলেছি। 81, নতি বরাবর প্রবাহিত নদীকে কি বলে? নতি, শিলার নতি বরাবর নদী যখন প্রবাহিত হবে তখন তাকে কি বলবে? আয়াম নদী, বিপরীত নতি নদী, নতি নদী, লম্ব অনুগামী নদী। ডেফিনেটলি নতি নদী, ডিপ স্ট্রিম। আর নদীর বিপরীতে যদি প্রবাহিত হয়, শিলার নদী এদিকে, নদী প্রবাহিত হচ্ছে এদিকে উল্টো দিকে,
তাহলে তাকে বলা হয় অ্যান্টি ডিপ স্ট্রিম, নদীর উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, অ্যান্টি ডিপ স্ট্রিম। আর আয়াম বরাবর যখন প্রবাহিত হবে, শিলার আয়াম বরাবর যখন প্রবাহিত হবে তখন হচ্ছে আয়াম নদী। আর লম্ব অনুগামী নদী ভাঁজের মাথা দিয়ে যখন নদী প্রবাহিত হবে, এই যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে ফাটল মধ্য দিয়ে, সেটা হচ্ছে লম্ব অনুগামী নদী, নিচ দিয়ে আর একটা অনুগামী নদী প্রবাহিত হচ্ছে। ভারতের কোথায় ফেন স্টার দেখা যায়? ফেন স্টার, উইন্ডো বা ফেন স্টার। উইন্ডো বা ফেন স্টার হচ্ছে এমন একটা ভূমিরূপ যেখানে উপর থেকে তাকালে নিচের প্রাচীন শিলা লক্ষ্য করা যায়। আবার একটু ডিস্টার্ব দিচ্ছে। ফেন স্টার মানে কেমন দেখতে হবে? ফেন স্টার এই যাচ্ছে এখান থেকে, যদি আমরা তাকাই এখান থেকে দেখা যাবে যে নিচের একটা গর্ত, এরকম নিচের আগ্নেয় শিলা দেখা যাবে, এখানে আগ্নেয় শিলা আছে। এরকম দেখা যাবে, এটাকে বলা হচ্ছে উইন্ডো বা ফেন স্টার। এটা দেখা যায় কোথায়? নর্মদা, ব্রহ্মপুত্র, তাপ্তি, কাশ্মীর, ব্রহ্মপুত্র উপত্যকায় দেখা যায়। নেক্সট প্রশ্ন 83, কোন শিলায় খনিজ পদার্থ বেশি পাওয়া যায়? খনিজ পদার্থ বেশি পাওয়া যায়, আগ্নেয় শিলায় খনিজ পদার্থ বেশি পাওয়া যায়। খনিজ পদার্থ যেমন তোমার হচ্ছে কি কি বলে, ফেলসপার, কোয়ার্টস, অভ্র, এই সমস্ত খনিজ পদার্থ আগ্নেয় শিলায় সবচেয়ে বেশি থাকে। নেক্সট প্রশ্ন 84, বাম হাতি ভাঁজের তুলনায় ডান হাতি ভাঁজ অধিক খাড়াযুক্ত ভূমিকে কি বলে? মানে একটা ভাঁজ ঢালু, একটা ভাঁজ খাড়া, এরকম ভূমিরূপকে কি বলবে? ক্লিপে, হকব্যাক, কুয়েস্তা, ডান হাতি আর্মস্খলন ভূমি, কুয়েস্তা বলে। এই ধরনের ভূমিরূপকে বলে কুয়েস্তা। আর যদি দুটো ভূমিরূপ, দুটোই খাড়া থাকে, দুটো তলই খাড়া প্রায় সমান, তাকে বলা হয় হকব্যাক বা শুকর পৃষ্ঠভূমি। শুকরের যে পিঠ দেখতে যেরকম ওরকম, একে বলা হয় হকব্যাক টোপোগ্রাফি। নেক্সট, কোন অঞ্চলে জীববৈচিত্র্য অধিক লক্ষ্য করা যায়? দারুণ কোশ্চেন। জীববৈচিত্র্য তোমার জিওটেকটনিকের সঙ্গে কিভাবে রিলেটেড তোমাকে ভাবতে হবে। জীববৈচিত্র্য অধিক লক্ষ্য করা যায় প্রাচীন শিল্ড অঞ্চলে, যেখানে প্রাচীন ভূমি আছে সেখানে, না নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে, না প্রাচীন হ্রদ অঞ্চলে, না আগ্নেয় পার্বত্য অঞ্চলে। সবগুলোই দেখো মনে হচ্ছে হবে, তবে একটা একটা করে আমরা আসি। আগ্নেয় পার্বত্য অঞ্চলে হবে না, সেখানে জীববৈচিত্র্য থাকে না, খুবই কম থাকে, রেয়ার। প্রাচীন হ্রদ অঞ্চলে জীববৈচিত্র্য থাকে, তবে এটা হ্রদের জীববৈচিত্র্য অনলি, তাহলে হচ্ছে না। এবার এই দুটো ক আর খ, প্রাচীন শিল্ড অঞ্চল না নবীন ভঙ্গিল পর্বত অঞ্চল। প্রাচীন শিল্ড অঞ্চলের তুলনায় নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে জীববৈচিত্র্য অধিক, কারণ এখানে নবজীবন প্রাণ পাচ্ছে, নতুন নতুন উদ্ভিদ প্রাণী তার বসবাস গড়ে তুলছে, তাই নবীন পার্বত্য অঞ্চল হবে জীববৈচিত্র্য। দেখো জিওটেকটনিকের সঙ্গে আবার এই ধরনের কোশ্চেনও আসতে পারে। এই ধরনের প্রশ্ন সাধারণত বইয়ে তোমরা পাবে না। চ্যুতি সৃষ্টি হওয়ার কারণ কি? সংনমন, সংকোচন, অবনমন, উত্থান। মনে হচ্ছে চারটি হবে, কিন্তু কোনটি সঠিক? আর 87 না, 86। চ্যুতি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে সংনমন। নেক্সট, জিও অ্যান্টিক্লাইন কোথায় অবস্থিত? জিও সিনক্লাইন, জিও অ্যান্টিক্লাইন। জিও অ্যান্টিক্লাইন দুটি মহীখাতের মধ্যে উচ্চভূমি, মানে মহীখাত আছে, এখানে একটা মহীখাত, এখানে একটা উচ্চভূমি, আবার একটা মহীখাত, এরকম উচ্চভূমিকে বলা হচ্ছে জিও অ্যান্টিক্লাইন। খ হবে। আমরা চলে এসেছি শেষের দিকে, 88। নেক্সট আমাদের 88, যে মহীখাতে পলির সাথে আগ্নেয় পদার্থ মিশ্রিত থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ইওজিও, মায়োজিও, মনোজিও, পলিজিও। কোনটা? ইওজিও সিনক্লাইন। এই চারটে জিও সিনক্লাইনের শ্রেণী বিভাগ, তার মধ্যে যেখানে আগ্নেয় পদার্থ মিশ্রিত তাকে বলা হয় ইওজিও সিনক্লাইন। হিন্টারল্যান্ড কাকে বলে? ফোরল্যান্ড, ব্যাকল্যান্ড, হিন্টারল্যান্ড। দারুণ জিনিস। তাহলে আমরা যদি এটা জলাভূমি ধরি, এই হচ্ছে জলাভূমি, এটাকে বলা হচ্ছে ফোরল্যান্ড, জলাভূমিকে। মহাদেশের এই প্রান্ত ভাগকে বলা হয় ব্যাকল্যান্ড বা
হিন্টারল্যান্ড। ওকে, তাহলে ফোরল্যান্ড, ব্যাকল্যান্ড বা হিন্টারল্যান্ড। তাহলে হিন্টারল্যান্ড কোনটি হবে? মহাদেশীয় ভাগ। 90 গ্লসেপটারিস কোথায় পাওয়া যায়? কোন গ্লসেপটারিস কোন জায়গায় পাওয়া যায় না? না না বলেছে, কোথায় পাওয়া যায় না গ্লসেপটারিস? আফ্রিকা, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, মেক্সিকো। আফ্রিকাতে গ্লসেপটারিস পাওয়া যায়, মাদাগাস্কারেও পাওয়া যায়, অস্ট্রেলিয়াতেও গ্লসেপটারিস, মানে এই যে জোনটা এখানে পুরোটাই গ্লসেপটারিস পাওয়া যায়, যেখানে কন্টিনেন্টাল ডিপ মহাদেশের সঞ্চালন তত্ত্বে ছিল। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে না? মেক্সিকোতে পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন 91, স্থিতিস্থাপক তত্ত্ব কে দিয়েছে? ইলাস্টিক রিবাউন্ড থিওরি। এটা 2009 নেটে এসেছিল, সব কোশ্চেনই কোথাও না কোথাও এসেছিল আর কি। স্থিতিস্থাপক, ইলাস্টিক রিবাউন্ড থিওরি। 91 রিড দিয়েছিল, রিড। নেক্সট চলে যাচ্ছি, মেগা সুনামি কবে হয়েছে ভারতে? মেগা সুনামি, সবচেয়ে বড় সুনামি এই কটা সালের মধ্যে 2004-এ হয়েছিল, তোমাদের যখন জন্ম হয়নি অনেকের। নেক্সট 93, সমভূমিকম্প রেখা কাকে বলে? সমভূমিকম্প রেখা, হোমোসিসমাল, আইসোসিসমাল, ইমসিসমাল, বারসিসমাল। দেখো ইমসিসমাল বলে কথা নেই, বারসিসমাল বলে কোনো কথা নেই, মানে প্রকৃতপক্ষে তার দুটো, ক আর খ, হোমোসিসমাল না আইসোসিসমাল, পুরা কনফিউশন। যখন সমতীব্রতাযুক্ত অঞ্চলগুলোকে যোগ করা হবে তখন তাকে বলা হচ্ছে হোমোসিসমাল, সমতীব্রতা। আর সমভূমিকম্প অনুভূত হয়, একই রকম অনুভব হয়েছে, এরকম রেখাগুলো যখন যুক্ত করা হবে তখন তাকে বলা হবে আইসোসিসমাল। তাহলে এখানে হবে আইসোসিসমাল। নেক্সট, লাভ তরঙ্গ কবে আবিষ্কৃত হয়? লাভ, কোথায় ছিলাম আমরা? এইখানে 94। লাভ তরঙ্গ কবে আবিষ্কৃত হয়? তাহলে লাভ তরঙ্গ প্রথমে কি সেটা জানতে হবে। এল ওয়েভ, এল ওয়েভকে বলা লাভ তরঙ্গ, সবচেয়ে ধ্বংসাত্মক। যেমন মানে লাভ, ভালোবাসা, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক যেমন ভয়ঙ্কর তেমন ভালো, ঠিক তেমনই এটার নাম দিয়েছে লাভ ওয়েভ, ধ্বংসাত্মক ওয়েভ বলেছে এখানে। 94 1911 সালে দিয়েছিলেন। আচ্ছা নেক্সট 95, আফ্রিকার রিফট ভ্যালি ধ্বংসাত্মক পাতের ওপর তৈরি হয়েছে। দেখো এখানে বলেছে অ্যাসার্টেশন, আর নিচে বলছে আর হচ্ছে মানে কারণ, আর এ হচ্ছে বিবৃতি। তাহলে এটা বুঝতে হবে কি জিনিস, যে প্রথম যে কোশ্চেনটি থাকবে সেটা হচ্ছে বিবৃতি, তারপরটা কারণ। তাহলে আমরা যদি কোশ্চেন দেখি এবার, আচ্ছা এখানে উপরেরটা দেখি, সরি, আফ্রিকার রিফট ভ্যালি ধ্বংসাত্মক পাতের উপর তৈরি হয়েছে, এটা কথাটা কি ঠিক না ভুল? ধ্বংসাত্মক পাতের উপর তৈরি হয়নি, আফ্রিকার রিফট ভ্যালি সক্রিয় আগ্নেয়গিরির উপর তৈরি হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এই যে ক, খ, গ, ঘ, এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এ। এই যে আর যে তৈরি হয়েছে তার ব্যাখ্যা নাকি এ, সুতরাং এটা হচ্ছে না, এই কারণের ব্যাখ্যা হচ্ছে এ, হচ্ছে না। খ নম্বর বলছে এ এবং আর দুটোই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর, বলছে দুটোই ঠিক কিন্তু আর এর ব্যাখ্যা হচ্ছে এ, আর একবার বলছে এর ব্যাখ্যা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে তোমাদের পরে বুঝতে হবে কোনটার সঙ্গে কোনটা সম্পর্কিত আছে। আমাদের এখানে এই এ এবং আর কেউ সম্পর্কিত নয়, এ পুরোটাই ভুল, শুধু আর ঠিক। তাহলে কোনটা হবে? এই যে আর সঠিক, এ ভুল। এই ধরনের প্রশ্ন ভালো করে পড়ে নিতে হবে, যে একটা ফলাফল, একটা হচ্ছে কারণ। এবার চলে যাচ্ছে 96, কোশ্চেন নাম্বার 96। শায়িত ভাঁজ কত ডিগ্রি কোণে করে অবস্থান করে? শুয়ে থাকে, ভাঁজ তো শুয়ে আছে এরকম, তাহলে কত ডিগ্রি কোণে থাকবে ও? এরকম শুয়ে আছে। 0 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, ডেফিনেটলি 0 থেকে 10 হবে। শুয়ে আছে, ওর আর অ্যাঙ্গেল কত হবে? 97, এগ রক কোন শিলায় দেখা যায়? এগ রক, মনে হচ্ছে এগ রক শুনেই মনে হয় ড্রামলিন টাইপের না, কিন্তু নয়।
চুনা পাথরেও গুহার উপর থেকে টপ 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 করে নিচে ঝরে পড়ে এরকম একসঙ্গে জড়ো হয়ে হয়ে ডিম ভর্তি ঝুড়ি, মানে ডিমের মতো মনে হয় ডিম আটকে আছে এরকম, আবার উপরে অনেক সময় এরকম ঝুলে থাকে, এগুলো বলা হচ্ছে এগ রক। তাহলে কোথায় হবে? চুনা পাথর। নেক্সট, কুঞ্চিত অধভঙ্গের উদাহরণ। কুঞ্চিত অধভঙ্গ, অধভঙ্গ আবার কুঞ্চিত। আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, পশ্চিম ঘাট কোনটি? কুঞ্চিত অধভঙ্গের উপর দাঁড়িয়ে আছে আমাদের ক্ষয়জাত পর্বত আরাবল্লী। নেক্সট 99 কোশ্চেন নাম্বার, রাইন নদী উপত্যকা আসলে একটি, রাইন নদী উপত্যকাটা আসলে একটি টুপিশিলা, ফেনস্টার, ভৃগু, মঞ্চ কোনটি? একটা মঞ্চের উপর দাঁড়িয়ে আছে নদী, মঞ্চ, রাইন নদী। নেক্সট 100, দাক্ষিণাত্য মালভূমির লাভা মূলত গড়ে উঠেছে ট্রায়াসিক যুগে, এটা কি ঠিক? সেটা আমাদের জানতে হবে। দাক্ষিণাত্য মালভূমির লাভা অধিক খনিজ পদার্থ লক্ষ্য করা যায়, আর ঠিক আছে, নো ইস্যু। দাক্ষিণাত্যের লাভা ট্রায়াসিক যুগে সৃষ্টি হয়েছে, এটা ভুল, ট্রায়াসিক যুগে তৈরি হয়নি, এটা ভুল হয়েছে। তাহলে কোনটি হবে? তাহলে এ এবং আর দুটো সঠিক, এটা হবে না। এ আর দুটোই সঠিক, হচ্ছে না। তাহলে এ ভুল আর সঠিক, এটা হবে এ ভুল আর সঠিক। তাহলে এই হচ্ছে আমাদের 100 কোশ্চেনের উত্তর। তো যারা 100 প্রশ্ন এতক্ষণ মন দিয়ে শুনলে তাদের জন্য আরও 5টি এক্সট্রা কোশ্চেন। সেটা হচ্ছে 1 নম্বর 101, শিলার বয়স মাপা হয় কি দিয়ে? অডিওমেট্রি, বায়োমেট্রি, রেডিওমেট্রি, প্যালিওমেট্রি, রেডিওমেট্রি দিয়ে। 102, একনত ভাঁজের ফলে নিচের কোন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে? একনত ভাঁজের ফলে, একনত ভাঁজ বুঝতে হবে কোনটি। এইরকম হঠাৎ করে একনত ভাঁজ, এইরকম ঢাল তৈরি হচ্ছে, এটা হচ্ছে একনত ভাঁজ বলে। এর ফলে কি হয়? খাড়া ভৃগু তৈরি হয়। নেক্সট 103, ফোরল্যান্ড বলতে কি বোঝো? একটু আগে আমি বলেছি ফোরল্যান্ড বলতে কি বোঝায়। ফোরল্যান্ড সামনের দিকে জলাভূমি। নেক্সট, স্পিলিওথাম কোন শিলায় দেখা যায়? স্পিলিওথাম চুনাপাথরের যে গুহা আছে, গুহার মধ্যে হেলিকটাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, গম্বুজ, এই সমস্ত ভূমিকে একসঙ্গে বলা হয় স্পিলিওথেম বা থার্ম। ওকে, তাহলে চুনাপাথর হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, স্কার্পল্যান্ড কোন প্রকার ভূমির আধিক্য থাকে? স্কার্পল্যান্ডে কুয়েস্তা নামক অধিক থাকে ভূমিরূপ। তাহলে এইভাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সলভ করতে হবে। আমি একটি একটি করে ইউনিট, টোটাল 10টি ইউনিট আমি দেব। 10টিতে থাকবে 1000 কোশ্চেন, 1000 MCQ। এই 1000 MCQ সলভ করলে বা আলোচনা করলে বা দেখলে তোমার যে কোনো পরীক্ষায় অনেক সুবিধা হবে বলে আমি আশা রাখছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।